আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এশিয়া কাপের ফাইনালটা একেবারে ফাইনালের মতো হয়েছে। কি দুর্দান্ত একটা ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান উপহার দিল, এবং বহুদিন পর ইন্ডিয়া পাকিস্তান রাইভালরির যে আসল মজাটা সেটা কিন্তু ক্রিকেট প্রেমীরা উপভোগ করতে পেরেছে এক প্রকার। এশিয়া কাপ শুরুর আগে কি কেউ ভাবতে পেরেছিল যে এরকম একটা ফাইনাল হবে এবং ইন্ডিয়া পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে? পাকিস্তান এই এশিয়া কাপে আসার আগে তাদের পারফরমেন্স কেমন ছিল? বাংলাদেশের সঙ্গে বাংলাদেশে এসে তারা 2-1 সিরিজ হেরেছে। তাদের ব্যাটারদের ফর্ম নিয়ে তাদের খুব দুশ্চিন্তা ছিল, তাদের বোলাররা খুব ভালো ফর্মে ছিলেন না, কোনটা তাদের বেস্ট স্টার্টিং 11 হতে পারে সেটা নিয়ে তারা শঙ্কায় ছিলেন। অনেক ধরনের শঙ্কা নিয়ে পাকিস্তান এই টুর্নামেন্টটায় এসেছিল, এবং গ্রুপে যখন পাকিস্তান খেলেছে সেখানে কিন্তু ইন্ডিয়ার কাছে ধরাশায়ী হয়েছে। তারপর ওমান এবং ইউএইকে হারিয়ে পাকিস্তানকে সুপার ফোরে আসতে হয়েছে। সুপার ফোরে আসার পর পাকিস্তানের চেহারাটা আস্তে আস্তে পাল্টে যাওয়া শুরু হলো। আমরা দেখলাম যে পাকিস্তানের ব্যাটাররা কয়েকজন, অন্তত সাহিবজাদা ফারহান তাদের মধ্যে একজন, ডেফিনেটলি খুব ভালো ফর্ম দেখিয়েছেন। সময় মতো তিনি রানগুলো আসলে তুলে বের করতে পেরেছেন। ফাখার জামান কিছু কিছু ম্যাচে জ্বলে উঠেছিলেন, এবং মোহাম্মদ নওয়াজদের মতো বা ফাহিম আশরাফদের মতো অলরাউন্ডাররা তারাও ভালো পারফর্ম করেছেন। শাহিন শাহ আফ্রিদি অনেককে সারপ্রাইজ করে দিয়ে ব্যাট হাতেও বেশ ভালো পারফর্ম করেছেন। তবে পাকিস্তানের মূল শক্তির জায়গা আসলে ব্যাটিংটা ছিলই না। সুপার ফোরে গিয়ে পাকিস্তান কিন্তু দেখিয়েছে যে তাদের বোলিং সামর্থ্য দিয়েই তারা আসলে এগিয়ে যেতে চায়, এবং সেই বোলিং সামর্থ্য দিয়ে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, বাংলাদেশকে একটা ক্লোজ ম্যাচে হারিয়ে দিয়ে তারা ফাইনালের রাস্তাটা পাকা করে ফেলেছিল। এই ম্যাচটার আগে অনেকেই অনেক ধরনের কথা বলছিলেন, আমরা নিজেরাও প্রিভিয়াস একটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম যে এই ম্যাচটাতে ইন্ডিয়া ওভারওয়েলমিংলি ফেভারিটস, পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে কম্পিট করতে পারবে বলে মনে হচ্ছিল না আমাদের কারোরই। তবে ফাইনালটা যেভাবে হলো, ফাইনালের ঘটনা যেগুলো হয়েছে সেখানে কিন্তু অবভিয়াসলি বলতেই হবে দিস ইজ ক্রিকেট। ক্রিকেট আনপ্রেডিক্টেবল, পাকিস্তান দলটা আনপ্রেডিক্টেবল। ইন্ডিয়ার মতো এত কনসিস্টেন্ট একটা টিমকে একেবারে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়াটাও বিশাল বড় একটা কৃতিত্বের ব্যাপার ছিল তাদের জন্য। টসের ভাগ্যটা ইন্ডিয়ার কাছে গিয়েছিল, এবং ইন্ডিয়া পাকিস্তানকে স্বভাবতই আগে ব্যাটিংয়ে পাঠায়। পাকিস্তান খুব ভালো একটা স্টার্ট পায়। একটা পর্যায়ে তারা কিন্তু 113 রানে 1 উইকেটে ছিল, যেখান থেকে দেখে মনে হচ্ছিল আবারও সেই 170-র দিকে হয়তো তারা এগিয়ে যেতে পারে, কিংবা তারও বেশি করতে পারে। তবে ওই যে আনপ্রেডিক্টেবল পাকিস্তান, 9টা উইকেট হারিয়েছে তারা 30 রানের ভেতরে, এবং সবকিছু মিলিয়ে মাত্র 146 রানেই পাকিস্তান অল আউট হয়ে যায়। এই টার্গেটটা এতই ছোট, আমাদের কারোর কিন্তু মনে হয়নি যে ইন্ডিয়া এই ম্যাচটা জিততে এতটা তাদের বেগ পেতে হবে। অনেকে হয়তো পাকিস্তানের ব্যাটিং ইনিংস দেখেই খেলা দেখা বন্ধই করে দিয়েছেন এক প্রকার, চিন্তা করে যে এই ম্যাচ থেকে আসলে দেখার তেমন কিছু নেই। ইন্ডিয়ার ক্রিকেটের যারা ফ্যান্স রয়েছেন বা ইন্ডিয়ার ব্যাটিংয়ের যারা ফ্যান্স রয়েছেন তারা হয়তো দেখতে বসেছেন খেলাটা, যে হ্যাঁ ইন্ডিয়া কত জলদি ম্যাচটা জেতে, কতটা ডমিনেট করে ম্যাচটা জেতে, সেটাই হয়তো আমরা দেখবো। এবং আমি এটা হরফ করে বলতে পারি যে অনেক ইন্ডিয়ান সমর্থকরা আছেন যারা আসলে কম্পিটিটিভ ম্যাচই পছন্দ করেন, তারা ডেফিনেটলি ওয়ান সাইডেড ম্যাচ দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন। কেউ ইন্ডিয়ার সঙ্গে আসলে লড়াই করে পেরে উঠছে না, সে ব্যাপারটা কিন্তু এমনই হয়ে যাচ্ছে, স্পেশালি এশিয়ার ভিতরের দলগুলো। সো ইন্ডিয়া যখন 147 চেস করতে নেমেছে, এবং যখন তাদের 20 রানের ভেতরে তিনটা উইকেট পড়ে গেছে, যখন অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদবের মতো ব্যাটাররা আউট হয়ে গেছেন, আন্ডার প্রেশার কিন্তু পড়ে গেছিল ইন্ডিয়া, এবং পাকিস্তান সেটা ক্যাপিটালাইজ করেছে। তাদের বোলিং ইউনিটটা আজকে আবারও পারফর্ম করেছে। এমনভাবে পাকিস্তান ম্যাচে ফিরে এসেছিল যে একটা পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা যে কোনো দিকেই হেলতে পারে। পাকিস্তানও তাদের জয়ের সম্ভাবনাটা জিইয়ে রেখেছিল অনেকক্ষণ যাবৎ। যখনই ইন্ডিয়া খানিকটা ডমিনেট করতে চায় তখনই একটা উইকেট পড়ে যায়। সেভাবে করে করে কিন্তু পাকিস্তান ম্যাচটাকে টেনে নিয়ে আসছিল একটা বিপজ্জনক জায়গায়। তবে দিন শেষে ওই যে ইন্ডিয়া তো ইন্ডিয়াই, তাদের আসলে একাধিক ম্যাচ উইনার রয়েছেন। আপনি তাদের একাদশের যেই 11 জন ক্রিকেটার আছেন, 11 জনই আসলে এক হাতে ম্যাচ জিতিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন, এবং সে কারণেই তারা বিশ্বের 1 নম্বর টি20 দল। সো ইন্ডিয়া আসলে করলোটা কি? তিলক ভার্মা তিনি যখন দেখলেন যে আসলে একেবারে মেরে খেলে বা উড়াধুরা ব্যাটিং করে এই ধরনের উইকেটে, একটা স্লো ধরনের উইকেট যেখানে আসলে বোলারদের জন্য অ্যাসিস্ট্যান্স আছে, লম্বা লম্বা বাউন্ডারিজ, এই জায়গাটাতে আসলে ওই অ্যাটাকিং মাইন্ডসেটটা থেকে একটুখানি চলে আসতে হবে অন্যদিকে। সেটা হচ্ছে একটা গেম সেন্স ব্যবহার করার চেষ্টা করা, যে আস্তে আস্তে খেলাটা ডিপে নিয়ে যেতে হবে, এবং এই ম্যাচটা হয়তো খুব জলদি জেতার চিন্তা ভাবনা করলে নিজেদেরই বিপদ হবে। প্রথমে সঞ্জু স্যামসনের সঙ্গে একটা পার্টনারশিপ করলেন তিলক ভার্মা। সঞ্জু স্যামসনও বেশ ভালো খেলেছেন, শুরুর দিকে একটু স্ট্রাগল করলেও পরবর্তীতে বড় বড় শট খেলে তিনি পুষিয়ে দিয়েছেন। একটা পার্টিকুলার মোমেন্ট আমার মনে আছে যেখানে সঞ্জু স্যামসন একটা ক্যাচ তুলে দিয়েছিলেন, যেখানে হারিস রৌফ ক্যাচটা ড্রপ করলেন, এবং সেটাই কি ম্যাচের একটা বড় টার্নিং পয়েন্ট কিনা সেটাও কিন্তু পরবর্তীতে আসলে আলোচনা আমরা করে দেখতে পারি। বেশ কিছু টার্নিং পয়েন্ট ছিল, এবং তার মধ্যে একটা ডেফিনেটলি এটা, যেটার পর আসলে পাকিস্তান হয়তো নিজেদের উপর খানিকটা আস্থা হারিয়ে ফেলেছিল। সঞ্জু স্যামসনকে সেই সময় আউট করতে পারলে তখন কি খেলার মোড়টা অন্যরকম ভাবে যেতে পারতো কিনা কেউই বলতে পারবে না। তবে যেটা হওয়ার সেটাই,
একটা ক্যাচ ড্রপ, সঞ্জু স্যামসন আরো কিছু রান যোগ করতে পেরেছিলেন, তবে তিনি আউট হয়ে যাওয়ার পর শিবম দুবে নামলেন। দুবে এবং তিলক ভার্মা মিলে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছেন এবং আমার কাছে মনে হয়েছে যে এই পুরো ম্যাচের সবচেয়ে ক্রিটিক্যাল পার্টনারশিপ ছিল এটাই। এবং পাকিস্তান একটা ডমিনেটিং পজিশনে থাকার পরও এই দুজন যেভাবে চাপটা সামলে নিয়েছেন এবং এইভাবে করে তারা ম্যাচটাকে ক্লোজ করে এনে শিবম দুবে তিনিও যখন আউট হয়ে গেছেন তারপরও মনে হচ্ছিল যে আসলে ম্যাচটা ইন্ডিয়া জিতে যেতে পারে, তারা কমফোর্টেবল পজিশনে ছিল। শেষে দেখা গিয়েছিল 10 বল থেকে 15 রান লাগবে এরকম একটা ইকুয়েশন। তো সেখান থেকেও ফাহিম আশরাফ যখন 19তম ওভারটা ভালোই করলেন, হারিস রৌফের উপর ঘুরে ফিরে দায়িত্বটা পড়েছিল শেষ ওভারটা করে দেওয়ার জন্য। এবং হারিস রৌফ এত ভালো করেছেন এই পুরো টুর্নামেন্টে, বাংলাদেশের এগেনস্টে তার বোলিংটা আপনি চিন্তা করেন, শ্রীলঙ্কার এগেনস্টে খুব ভালো বোলিং করেছেন তিনি। সো এরকম একজন বোলার, তিনিও যে আসলে স্নায়ুর চাপে ভুগতে পারেন বা তিনিও যে আসলে নিজের ইমোশনটা কন্ট্রোল করতে পারেননি, তার স্কিলটাকে পুরোপুরিভাবে নিংড়ে দিতে পারেননি, সেটার একটা চাক্ষুষ প্রমাণ আমরা কিন্তু গতকাল দেখে ফেলেছি সেই ফাইনালে। এবং আলটিমেটলি হারিস রৌফ তিনি কিন্তু মার খেয়েছেন, সবচেয়ে এক্সপেন্সিভ বোলার ছিলেন পাকিস্তানের এবং ফাইনাল ওভারটা যখন তাকে করতে দেওয়া হলো আমাদের কাছে মনে হয়নি যে আসলে তিনি সেই রানটা ডিফেন্ড করতে পারবেন, তার মধ্যে সেই কনফিডেন্সটা আমরা খুব একটা দেখছিলাম না। আর অন্যদিকে তিলক ভার্মা, হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ প্লেয়ার, যখন তাকে প্রয়োজন তখনই তিনি জ্বলে উঠছেন। এবং ইন্ডিয়ার দলটা সাধারণত এই দলটার মধ্যে কিন্তু আপনি শুভমান গিলকে নিয়ে মাতামাতি করছেন, আপনি অভিষেক শর্মাকে নিয়ে মাতামাতি করছেন, সূর্য কুমার যাদবকে নিয়ে মাতামাতি করছেন, হার্দিক পান্ডিয়াকে নিয়ে আপনি বলছেন যে তিনি আসলে গেম চেঞ্জার। তবে এই যে দুবে বা তিলক ভার্মার মতো ক্রিকেটাররাও রয়েছেন দলটার মধ্যে, যখন প্রয়োজন তখনই কিন্তু তারা জ্বলে ওঠেন। সঞ্জু স্যামসন আরও একজন, যখন প্রয়োজন তখন তিনি জ্বলে উঠছেন। সো এই বিষয়টাই একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যায় যে আসলে ইন্ডিয়ার এই দলটায় আপনি চাইলেও কাউকে এলিমিনেট করতে পারবেন না, কারণ প্রত্যেকেই ম্যাচ উইনার, নিজের নিজের জায়গা থেকে ম্যাচ উইনার, এবং তাদের রোলটা তারা এত দুর্দান্তভাবে পালন করছেন সেটা দেখাটাই এক প্রকার দুর্দান্ত একটা ব্যাপার আসলে, যেভাবে তারা নিজেদেরকে ম্যানেজ করে নেয়। এবং যখন ইন্ডিয়া টুর্নামেন্টটা জিতে গেল, জেতার পর যখন বিভিন্ন খেলোয়াড়দের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, সঞ্জু স্যামসনের একটা ইন্টারভিউ দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। মানজারেকার তাকে জিজ্ঞাসা করছিলেন যে আসলে সঞ্জু স্যামসন, তোমাদের এই পারফরমেন্সের পেছনের রহস্যটা কি বা তোমরা কিভাবে এই চাপটা নিতে পারো। তিনি কিন্তু অকপটে স্বীকারই করে দিয়েছেন যে অনেক বছরের ক্রিকেট সাধনা তো রয়েছে, সব ক্রিকেটাররাই তো আসলে তাদের পুরো যৌবনটা দিয়ে দেন ক্রিকেটের জন্য, যারা প্রফেশনালি ক্রিকেট খেলছেন যে যার লেভেল থেকে। সো ওই জায়গাটা শুধু কম্পিটিটিভ ক্রিকেট খেলা নয়, আপনার হাই ইন্টেন্সিটি হাই কোয়ালিটি কম্পিটিটিভ ক্রিকেট খেলে যেতে হবে, তাহলেই আসলে আপনি এই ধরনের দুর্বোধ্য সিচুয়েশনেও মাথা ঠান্ডা রেখে কি করতে হবে, গেম সেন্সটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনি বের করে নিতে পারবেন। সঞ্জু স্যামসন বলেছেন যে আইপিএল ইন্ডিয়াকে অনেক বেশি সাহায্য করে এই ধরনের চাপগুলোকে ঠিকঠাক মতো ব্যবহার করতে, কারণ আইপিএলে বিশ্বের সেরা খেলোয়াড়রা খেলেন এবং আইপিএলে প্রায় প্রত্যেকটা ম্যাচেই দেখবেন যে খুব হাই ইন্টেন্সিটির হাই কোয়ালিটির খেলা হয়, যেখানে বিশ্বের সেরা বোলাররা বোলিং করছেন, সেরা ব্যাটাররা তাদেরকে ফেস করে কঠিন কঠিন রান চেজ বের করে নিয়ে আসছেন, কিংবা কঠিন পরিস্থিতি থেকে কিভাবে বের হতে হয় সেই বিষয়গুলোর ব্যাপারে একটা খুব ভালো ধারণা রাখছেন। তো চাপে থাকতে এবং চাপ থেকে বেরিয়ে আসতে অভ্যস্ত যে ক্রিকেটাররা, তাদেরকে আপনি যে কোনো জায়গায় রেখে দিলেই সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি করেই ফেলবেন, এবং সেই কাজটাই ইন্ডিয়া করেছে। তাদের কিছু আনসাং হিরোদের নিয়ে তারা কিন্তু এশিয়া কাপের ফাইনালটা জিতে গেল। এবং দুর্ভাগ্য পাকিস্তানের বলতে হবে, এরকম একটা সুবর্ণ সুযোগ তারা পেয়েছিল ইন্ডিয়াকে হারিয়ে দেওয়ার। যদি একটুখানি ফিল্ডিং বেটার হতো, একটুখানি ক্যাচিংটা যদি বেটার হতো, তাহলে কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দেওয়া হয়তো সম্ভব ছিল। পাকিস্তান যখন ব্যাটিং করছিল, যেটা বললাম, তাদের আনপ্রেডিক্টেবিলিটি, 113 এক উইকেট থেকে কিভাবে একটা দল 146 অল আউট হয়ে যায়, সেটাও কিন্তু একটা বিরাট বড় প্রশ্নের জায়গা। ইন্ডিয়ার বোলারদের ক্রেডিট দিতেই হবে, দুর্দান্ত বল করেছেন কুলদীপ যাদব। আমি কিন্তু এর আগেও একটা ভিডিওতে বলেছি যে ইন্ডিয়ার এই টিমটার মধ্যে সবাই তো ম্যাচ উইনার আছেনই, তবে সত্যিকারের বিশ্বমানের যদি দুজন বোলারের কথা বলতে হয়, একজন হচ্ছেন জাসপ্রীত বুমরা, একজন হচ্ছেন কুলদীপ যাদব, যাদেরকে এই মুহূর্তে আসলে খেলাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে যে কোনো দলের যে কোনো সেরা ব্যাটারদেরই। সো কুলদীপ যাদব আজকেও কিন্তু পারফর্ম করলেন, ফাইনালে 4টা উইকেট তিনি তুলেছেন, একই ওভারে 3-3টা উইকেট তিনি তুলেছিলেন, এমনই একটা পরিস্থিতি তৈরি করেছেন তিনি এই ম্যাচটার মধ্যে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ডিজার্ভিং টিমটাই জিতেছে, তবে একটু কষ্ট করে জিততে হয়েছে। পাকিস্তান খুব ভালো ফাইট দিয়েছে এবং আমরা দিন শেষে একটা চমৎকার এশিয়া কাপ ফাইনাল দেখলাম। পরবর্তী আসরের আগে আশা করব এশিয়ার দলগুলো নিজেদেরকে আরো ভালোভাবে প্রস্তুত করবে। তবে নেক্সট যে অ্যাসাইনমেন্ট এই সবগুলো দলের জন্য, সেটা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ। সো টি-20 ওয়ার্ল্ড কাপের আগে এই ধরনের একটা হাই ইন্টেন্সিটি টুর্নামেন্ট আমার কাছে মনে হয় এশিয়ার সবগুলো দলের জন্য ইম্পর্টেন্ট ছিল। এবং ইন্ডিয়াকে কংগ্রাচুলেশনস আরও একবার, দুর্দান্ত খেলে তারা চ্যাম্পিয়ন হয়েছে, ডিজার্ভিং চ্যাম্পিয়ন্স।
এবং পাকিস্তানের জন্য আসলে শুভকামনা, কারণ তারা চেষ্টা করেছে তাদের যে সাধ্য। আমার কাছে মনে হয় যে তারা তাদের পুরোটুকু নিংড়ে দিয়েছে, এর চাইতে বেশি হয়তো ভালো করা সম্ভব তাদের পক্ষে ছিল না, এবং একটা দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছে নিউট্রাল ক্রিকেট ফ্যানদের জন্য যারা আসলে ক্রিকেটটা এনজয় করতে চান। আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন কমেন্ট করে, আসলে কোন পয়েন্টগুলোকে আপনাদের টার্নিং পয়েন্ট মনে হচ্ছে ফাইনালে, কাদের পারফরমেন্স আপনাদের নজর কেড়েছে এবং কি কারণে মনে হয়েছে যে এরকম একটা বাজে অবস্থা থেকেও ইন্ডিয়া কিভাবে বেরিয়ে আসতে পারে, এটার পেছনের কারণটা কি, সেগুলো আপনারা যদি কমেন্ট করে জানিয়ে দেন অবশ্যই খুব ভালো লাগবে। আপনাদের মতামত পড়ার অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।